প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের যে প্রথম লেকচারটি ছিল সেখানে আমরা বিক্রিয়া সম্পর্কে দেখেছিলাম। এই লেকচারে এসে আমরা আমাদের রসায়ন প্রথম পত্র বইয়ের চতুর্থ যে অধ্যায় রয়েছে রাসায়নিক পরিবর্তন, সেখান থেকে আমরা সক্রিয়ণ শক্তি এবং অবস্থান্তর অবস্থা সম্পর্কে জানবো, তাই না? তো চলো একটু খেয়াল করে দেখি। শুরুতেই আসো রাসায়নিক বিক্রিয়া, যেটা কিন্তু আমরা আগের থেকে জানি। বিক্রিয়ার মধ্যে এই যে এই চিহ্নের বাম পাশে যারা থাকে তাদেরকে কি বলে? তাদেরকে আসলে বিক্রিয়ক বলে, তাই তো? তাদেরকে আসলে বিক্রিয়ক বলে, তাদেরকে বিক্রিয়ক বলে বা রিঅ্যাক্ট্যান্ট বলতেছি। আর ডান পাশে যারা থাকে তাদেরকে আসলে কি বলে? তাদেরকে উৎপাদ বলে। এই বিক্রিয়ক এবং উৎপাদের যে শক্তি, সেই শক্তিটা যে বিভব শক্তি এবং কেন বিভব শক্তি, এটা কিন্তু আমরা আগে আলোচনা করেছিলাম। আচ্ছা, তাহলে দেখো, আমরা যদি বিভব শক্তি নিয়ে ডিল করি, তাহলে বিভব শক্তি নিয়ে ডিল করতেছি। তাহলে কার বিভব শক্তি নিয়ে ডিল করতেছি? এই যে এটার বিভব শক্তিটাকে আমরা এরকম বলতে পারি ই অফ হাইড্রোজেন। এর বিভব শক্তিকে আমরা বলতে পারি আসলে ই অফ ক্লোরিন। ওর বিভব শক্তিকে আমরা আবার কি বলতে পারি? ই অফ HCl, তাই তো? আচ্ছা, এই বিভব শক্তিগুলোকে আমরা আবার এভাবে না বলে আমরা কি বলতে পারি? এই দুইটাকে একত্রে আবার কি বলতে পারি? ই অফ আর বলতে পারি। তাহলে ই অফ আর মানে কি? আর মানে হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, সেখান থেকে বলতে পারি বিক্রিয়কের বিভব শক্তি। বিক্রিয়ক এর বিভব শক্তি, বিক্রিয়কের বিভব শক্তি। আর এইটাকে আমরা HCl না বলে আমরা বলতেছি প্রোডাক্ট বলতেছি। EP মানে হচ্ছে প্রোডাক্টের। তাহলে প্রোডাক্টের কি শক্তি, বা বাংলায় বললে উৎপাদের বিভব শক্তি আর কি, বিভব শক্তি। তাহলে আমাদের জানাশোনা আছে যে যেহেতু বিক্রিয়ার মধ্যে আসলে এই দুই ধরনের শক্তিই থাকে, একটা হচ্ছে উৎপাদের আর একটা হচ্ছে বিক্রিয়কের ক্ষেত্রে। তাহলে এদের যে শক্তির যে পার্থক্য, সেই শক্তির পার্থক্য আমরা কি বলি? আসলে বিক্রিয়া তাপ বলি। সেই শক্তির পার্থক্যটাকে আমরা বলতেছি বিক্রিয়া তাপ, বা ওই বিক্রিয়াটা আসলে এনথালপি বলি আর কি, এনথালপি বলতেছি। সো এটাকে আমরা কি লিখতে পারি? EP মাইনাস ER, মানে উৎপাদের যে বিভব শক্তি এবং বিক্রিয়কের যে বিভব শক্তি সেটার বিয়োগফলটা। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে অবশ্যই। তাহলে চলো একটু এই ব্যাপারটাকে একটু খেয়াল রেখে আমরা যখন একটা রিঅ্যাকশনের মধ্যে এনার্জিটাকে আসলে ইমপ্লিমেন্ট করতে যাব, তো তখন আমরা এই গ্রাফটা আসলে ইউজ করতে পারবো একটা আর কি। তোমরা যখন এক্সামের মধ্যে দেখবা তখন কিন্তু দেখবা এরকম গ্রাফ আছে, বা বইয়ের মধ্যে যখন দেখবা তখন দেখবা কিন্তু গ্রাফ আছে। তো এই গ্রাফটা আবার কিরকম? সেই গ্রাফের ওয়াই এক্সিস বরাবর থাকে বিভব শক্তিগুলা, ঠিক আছে? বিভব শক্তি। তুমি চাইলে বিভব শক্তিটাকে পটেনশিয়াল এনার্জি থেকে PEO বলতে পারো। তুমি আবার এটাকে জাস্ট ই দিয়েও ডিনোট করতে পারো আর কি। হ্যাঁ, আমার মনে হয় বইগুলোতে ভিন্ন ভিন্ন জায়গায় বিভব শক্তিও আছে বা ইও আছে। ওকে, আর এই শক্তিটা কিসে, কোন ইউনিটে? কিলো জুল পার মোল ইউনিটে থাকে। গেল। আর এই পাশে থাকবে হচ্ছে বিক্রিয়ার যে অগ্রগতি সেটা, কারণ সংঘর্ষ ঘটবে, সংঘর্ষ ঘটলে কিন্তু বিক্রিয়া হবে। তাহলে এক্স এক্সিসে থাকবে কি? বিক্রিয়ার অগ্রগতি, তাই তো? ওকে, এবার আসো, আমরা বিক্রিয়াটা তো নিলাম না, তাহলে আগে একটা বিক্রিয়াই নিই। ধরলাম বিক্রিয়াতে রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে, এটা হচ্ছে আমাদের কাছে এই বিক্রিয়াটা। তাহলে রিঅ্যাকট্যান্ট গুলোর যে বিভব শক্তি, এটা তো আসলে জিরো না, জিরো থেকে তো একটু বেশি হবে ডেফিনেটলি, কারণ সবারই তো একটা বিভব শক্তি আসলে আছে। তাহলে বিভব শক্তিটা আমরা কি করতেছি এখানে? তাহলে ই অফ আর মানে ওই আর এর যে বিভব শক্তি সেটা, তাই তো? যখন তারা সংঘর্ষে লিপ্ত হবে, ধরলাম এখানে আর হিসেবে নিলাম হচ্ছে এইটা একটা, আর আর হিসেবে নিলাম হচ্ছে আরেকটা, এইটা নিলাম একটা, আর মানে দুইটা বিক্রিয়কের মাঝখানে বিক্রিয়া হইতেছে। তাহলে একটা হলো এরকম চিহ্নযুক্ত নিচ্ছি, আর এটা হলো এরকম। তাহলে এদের মাঝখানে কি হইতেছে বলতো? সংঘর্ষ হচ্ছে। তাহলে সংঘর্ষ হলে ওদের এনার্জি তাহলে কি হবে? অবশ্যই বাড়বে। তাহলে ওরা এনার্জাইজড হয়ে ওরা আস্তে আস্তে ওদের এনার্জি বাড়তেছে। একটা পর্যায়ে যাওয়ার পরে ওর এনার্জি আসলে কি হবে না, আর বাড়বে না। কারণ কি? সো যে ওই জায়গায় ওরা কিন্তু আসলে অ্যাটাচ হয়ে গেছে, বা ওদের মাঝখানে এক ধরনের কমপ্লেক্স তৈরি হয়ে গেছে। এটা যাওয়ার পরে ওরা কিন্তু প্রোডাক্টে চলে যাবে আর কি। বাট এই জায়গায় যাওয়ার পরে অনেকে আর প্রোডাক্টে যাইতে পারে না, কারণ কি? কিছু কিছু মলিকিউল আছে যারা হচ্ছে সংঘর্ষ করে তাদের এনার্জিটা এই পর্যন্ত আসলে বাড়াইতে পারে না, বাট তারা কিন্তু সক্রিয় হইতেছে, কিন্তু তারা আসলে কি এই পর্যায়ে পর্যন্ত যাইতে পারতেছে না। মেবি কেউ এইটুকু গিয়ে আবার ফেরত আসতেছে, কেউ মেবি এইটুকু গিয়ে আবার ফেরত আসতেছে, এরকম হতে পারে। তাহলে এইটুকু গিয়ে ফিরে আসলে কিন্তু তাকে বিক্রিয়া বলতে পারবো না। বিক্রিয়া হতে হলে কি হতে হবে? এদেরকে সংঘর্ষ করে এই পরিমাণ এনার্জিতে কিন্তু পৌঁছাইতে হবে আর কি। এবং যে পরিমাণ এনার্জিতে পৌঁছাইতে হবে এটাকে বলছি মোস্ট এক্সাইটেড অবস্থার শক্তি, বা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স অবস্থার শক্তি, যাকে আমরা বলতেছি কি আসলে EX বলতেছি। গেল। এই জায়গায় যখন তাদের মাঝখানে এই কমপ্লেক্সটা তৈরি হবে, তারপর তাদের থেকে তারা কি প্রোডাক্টের দিকে ফর্ম করবে।
তাহলে প্রোডাক্ট যখন হবে তাদের অবস্থায় কিন্তু এনার্জি হবে কিরকম, এরকম। কারণ যখন প্রোডাক্ট ফর্ম করে সেই প্রোডাক্ট কিন্তু আর এক্সাইটেড অবস্থায় নাই, সে কি আসলে তখন তাদের শক্তিটা কমে তাদের বিভব শক্তির মধ্যে চলে আসছে। তাহলে এইটা কি আসলে প্রোডাক্টের বিভব শক্তি, মানে হলো ইপি, তাই তো? আচ্ছা, এবার যদি খেয়াল করে দেখি এখানে তাহলে কি হলো, রিঅ্যাকশন শুরু করছিল এখান থেকে, শুরু করে এখানে তারা পৌঁছাইলো। এখানে আমরা কি বললাম, এটাকে বললাম হচ্ছে তাদের মাঝখানে একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করছে। কমপ্লেক্স কিরকম, কমপ্লেক্স মানে বললাম ওরা কিন্তু এখান থেকে অ্যাটাচ হয়ে গেছে আর কি, ঠিক আছে, অ্যাটাচ হয়ে গেছে কাইন্ড অফ। এখান থেকে তারা কিন্তু এখান থেকে প্রোডাক্টের দিকে আসছে, ধরলাম তারা আলটিমেটলি প্রোডাক্ট হয়েছে আর কি, দুইজন মিলে একটা প্রোডাক্ট হয়েছে, দুইজন মিলে একটা প্রোডাক্ট হয়েছে, এরকম। হ্যাঁ, ওকে, আমরা একটু পরে কিন্তু এটাকে আবার লিখবো আর কি। এবার তাহলে খেয়াল করে দেখো, তাহলে এই যে শক্তি এবং এই যে শক্তি, এদের যে শক্তির পার্থক্য, আমরা যেটা বললাম ডেল এইচ সমান ইপি মাইনাস ইআর, এই শক্তিটার নাম আমরা কি বলছিলাম, বিক্রিয়া তাপ বলছিলাম। খেয়াল করে দেখো এটা আসলে কতটুকু শক্তি, এটা হলো শক্তিটা হলো, এটার শক্তিটা হলো কিরকম, এই যে শক্তির পার্থক্য যেটা, এটা হচ্ছে কি ইপি মাইনাস ইআর, বা এটাকে আমরা কি নাম দিয়েছিলাম ডেল এইচ, রিঅ্যাকশনে এনথালপি আর কি। আবার এদেরকে রিঅ্যাকশন করার জন্য কি করতে হয়েছে, এখান থেকে তারা এই পরিমাণ শক্তিটাকে অর্জন করতে হয়েছে আর কি, যেটাকে আমরা কি বলতেছি এইটুকু না, যেটাকে আমরা বলতেছি আসলে এই পরিমাণ শক্তি, কিন্তু এই পরিমাণ শক্তি সেটা আসলে কতটুকু, এটাকে আমরা বলতেছি আসলে ই এ বলতেছি। হোয়াট ইজ ই এ? সো ই এ হলো এখানে ই এ হলো ই এক্স মাইনাস ই আর, ই এক্স মাইনাস ই আর। ই এক্সটা কি, এই ই এক্সটা হলো উত্তেজিত অবস্থার শক্তি, তাই না? সেই উত্তেজিত যদি অবস্থার মধ্যে আসলে কি তৈরি করছে, উত্তেজিত অবস্থার মধ্যে এই জায়গায় কিন্তু মলিকুলটা যেটা তৈরি করে, এই যে এই জায়গাটায়, এই জায়গা থেকে একটু ডান দিকে টেনে নিয়ে আসতেছে, এই জায়গা থেকে কি তৈরি করছে, এখানে এখানে তৈরি করে আসলে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করে। এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের মধ্যে একটা পদার্থগুলো কি হয় আসলে, এই দুটো পদার্থ তারা কিন্তু এক জায়গায় মিলিত হয়েছে, তারা অবস্থান্তর হইতেছে আর কি, তাই না? যে এই অবস্থা থেকে তারা আসলে এই অবস্থায় পৌঁছাইতেছে। তো এই অবস্থা থেকে এই অবস্থায় পৌঁছানোর জন্য তাদের কাছে যে অবস্থাটা দাঁড়ায় তাকে বলা হয় ট্রানজিশন স্টেট বলে আর কি, তাকে বলা হয় ট্রানজিশন স্টেট বলে। বাংলায় বললে এটাকে কি বলে, আবার এটাকে বলা হয় অবস্থান্তর অবস্থা বলে আর কি, অবস্থান্তর অবস্থা বলে আর কি এটাকে। আচ্ছা, এই অবস্থান্তর অবস্থাটার বৈশিষ্ট্য কিরকম বলতো, যখনই তাদের মাঝখানে এরকম একটা ক্লোজ কানেকশন তৈরি করছে যেখান থেকে তারা আসলে এরকম একটা প্রোডাক্টে পৌঁছায় যাবে, তাহলে সেটা কিরকম আসলে খুব কম সময়ের জন্য থাকবে, তাই না ব্যাপারটা? তাহলে এই অবস্থান্তর অবস্থাটা কিরকম আসলে, অবস্থান্তর অবস্থাটা আসলে কাইন্ড অফ আনস্টেবল না, কাইন্ড অফ কিরকম আনস্টেবল বা ক্ষণস্থায়ী বলতে পারে কি, খুব কম সময়ের মধ্যে এই অবস্থাটা থেকে সেখান থেকে বিক্রিয়ক থেকে উৎপাদে আসলে পরিণত হয়েছে, ব্যাপারটা তো এরকমই। আচ্ছা, আবার যদি কখনো এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স থেকে এরকম হয়, এই যে কমপ্লেক্সটা এখানে তৈরি করলো সেই কমপ্লেক্সটা এখানে আনস্টেবল না হয়ে কিছুক্ষণের জন্য স্টেবল হয়েছে এখান থেকে আর কি, তাহলে যদি সে কিছুক্ষণের জন্য এখানে স্টেবল হয় তখন সেখানে যে স্টেটটা তৈরি করে তাকে বলছে হচ্ছে কি ইন্টারমিডিয়েট স্টেট বলে, বা বাংলায় বলে আসলে কি মধ্যবর্তী অবস্থা বলে। সেই অবস্থাটা কিন্তু কাইন্ড অফ কিরকম, এর তুলনায় স্টেবল, নট একদমই স্টেবল কোনো প্রোডাক্ট দিবে আর কি, সেটাকে আমরা মেটা স্টেবল বলতে পারি আর কি। তাহলে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স থেকে আমরা দুই ধরনের জিনিস পাইতে পারি, একটা হইতে পারে সেখান থেকে আসলে একটা ট্রানজিশন স্টেট, অথবা হইতে পারে একটা কি আসলে একটা ইন্টারমিডিয়েট স্টেট কিন্তু হইতে পারে, তাই না ব্যাপারটা? ওকে, তাহলে এবার তাহলে আসো তো এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স এই জায়গাটায় যদি পৌঁছাতে পারে কেউ তাহলে সেই প্রোডাক্টের দিকে যাবে, না হলে সেই প্রোডাক্টের দিকে যাইতে পারবে না আর কি। তাহলে এবার যদি খেয়াল করে দেখি যে বিক্রিয়ক থেকে উৎপাদে যাওয়ার জন্য আমাকে কিন্তু এই পরিমাণ শক্তির বাধা আসলে অতিক্রম করতে হয় আর কি। তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদে যাওয়ার জন্য যে পরিমাণ শক্তির বাধা অতিক্রম করতে হয় তাকে আমরা কি বলতেছি আসলে সক্রিয়ণ শক্তি। অলরেডি আমরা লিখেছিলাম ই এ, আমরা অলরেডি লিখেছি আসলে ই এ যেটা আর কি, সেই ই এটাকে কি বলে আসলে সক্রিয়ণ শক্তি বলে আর কি। সক্রিয়ণ শক্তি ইংরেজি টার্মটা আসলে কি অ্যাক্টিভেশন এনার্জি বলে আর কি। এবার তোমরা একটা জিনিস খেয়াল করবা, বই যখন পড়বা
বইয়ের মধ্যে লেখা আছে এনার্জি হিল কনসেপ্ট বলতেছে। এনার্জি হিল মানে কিরকম আবার, এই যে শক্তি যতটুকু পাহাড় বা হিল অতিক্রম করে উৎপাদে যখন পরিণত হয় বিক্রিয়কগুলো, এটাকে বলতেছে আসলে এনার্জি হিল, ঠিক আছে, বা শক্তি পর্বত, এরকম একটা কথাবার্তা বলছে আর কি। তাহলে আই গেস তোমাদের কাছে ক্লিয়ার সক্রিয় শক্তি কাকে বলে। সংজ্ঞাটা সুন্দর করে লিখে দেওয়া আছে এখানে। বিক্রিয়ক পদার্থ উৎপাদ পদার্থে পরিণত হওয়ার কালে বিক্রিয়ক অণু বা কণাগুলো একটি ন্যূনতম শক্তির প্রয়োজন হয়। সেই ন্যূনতম শক্তির প্রয়োজনটাকে আমরা বলতেছিলাম কি সক্রিয় শক্তি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যখন এই যে বিক্রিয়ক যেগুলো আছে এনে বলেছিলাম না কিছু কিছু বিক্রিয়া করে এই পর্যন্ত উঠছে, উঠার পরে আবার সে কি আবার ফেরত আসছে, কারণ ওর ওই পরিমাণ শক্তি নাই যে কিনা এই পরিমাণ শক্তির মধ্যে উঠবে, তাই না? তো যদি আমরা এখানে কোনো একটা ক্যাটালিস্ট ইউজ করতাম বা যদি কোনো প্রভাবক ইউজ করতাম, তাহলে সে কি করতো, সে খুব সহজেই এই শক্তির বাধাটাকে অতিক্রম করতো এবং সেও উৎপাদের মধ্যে পৌঁছাতে কিন্তু পারতো, তাই না ব্যাপারটা? তাহলে ক্যাটালিস্টের ব্যাপারটা কিন্তু এখানে আসবে, বাট পরে আসবে। ওই সময়ে গিয়ে কিন্তু আমরা এই গ্রাফটা একবার হলে অ্যানালাইসিস করবো। ওটা কি ক্লিয়ার? ওকে, এবার তাহলে একটু আসো তো অবস্থান্তর অবস্থা সম্পর্কে একটু হালকা একটু আইডিয়া দিয়ে যাই। আমরা রিঅ্যাকশন শুরু করেছিলাম কাকে দিয়ে? হাইড্রোজেন আর ক্লোরিন দিয়ে রিঅ্যাকশন কিন্তু শুরু করেছিলাম একদম শুরুর পেজে। তাহলে ক্লোরিন এখান থেকে তৈরি হলো আসলে কি HCl উৎপন্ন হলো। তাহলে ট্রানজিশন স্টেটটা তাহলে কি রকম? শুরুর দিকে এই হাইড্রোজেন আর এই ক্লোরিন তাদের মাঝখানে আসলে কলিশন করে, এটা হচ্ছে একদম ইনিশিয়ালি আর কি, এটা হচ্ছে তাদের কাছে কি ইনিশিয়ালি বা শুরুতে। সেখান থেকে তারা যখন সামনে আগায়, যখন তারা আসলে ট্রানজিশন স্টেটে যায় বা অ্যাক্টিভেটেড কমপ্লেক্সে যখন তারা পৌঁছায় যায়, তখন তাদের মাঝখানে অবস্থাটা কিরকম বা অবস্থাটা তাদের মাঝখানে কিরকম হয় আর কি। তাহলে অবস্থা হয় হচ্ছে এরকম, এই হাইড্রোজেন এই যে ক্লোরিন এদের মাঝখানে কি হইলো, এরকম করে একটা অবস্থা তৈরি হয়েছে আর কি। অবস্থার মধ্যে তাদের কি হবে, এই হাইড্রোজেন বন্ড ভাঙবে, ক্লোরিন বন্ধন ভাঙবে, ভেঙে এই HCl বন্ডগুলো তাদের মাঝখানে জোড়া লাগবে। অর্থাৎ এখান থেকে রিঅ্যাকশন শেষে, ঠিক আছে, সো যখন তাদের মাঝখানে আসলে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা শেষ, তখন আমাদের কাছে আসলে প্রোডাক্ট আসবে আর কি। তখন আমাদের কাছে আসলে কি আসবে, প্রোডাক্ট আসবে। প্রোডাক্টটা কিরকম, HCl নামে আমি এখানে দুইটা প্রোডাক্ট পাইছি, ব্যাপারটা এরকম না? তাহলে এইটাই হলো আমাদের কাছে কিরকম এই অবস্থান্তর অবস্থা। ব্যাপারটা আশা করি ক্লিয়ার সবার কাছে। আচ্ছা, এবার আসো এই অবস্থান্তর অবস্থার পরে আমরা যেটুকু দেখলাম সবকিছু, তাহলে সেখান থেকে আসলে এই গ্রাফগুলো কেমন হতে পারে। এই যে ডেল এইচ, হ্যাঁ, বা এই যে ই আর, তো আমরা সকলে জানি এখান থেকে শুরু হইলো, মানলাম ই আর শুরু হবে, বাট যখনই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স পার করবে একটা মলিকিউল এখান থেকে, তাহলে সে যখন নিচে নেমে ওর শক্তিটা কমায় ফেলবে, হয় ইআর এর থেকে সেটা কম হবে, মানে ইপি কখনো হইতে পারে বিক্রিয়কের বিভব শক্তির তুলনায় কম, এটা হইতে পারে একটা, অথবা ইপি এই যে বিক্রিয়কের উৎপাদের যে বিভব শক্তি সেটা কখনো কি হতে পারে, আবার বিক্রিয়কের তুলনায় বেশিও হতে পারে, ঠিক আছে তো? আচ্ছা, তো যদি এটা হয়, তো সেক্ষেত্রে এখানে ডেল এইচ কত, তখন এই জায়গায় ডেল এইচ আসবে ইপি মাইনাস ইআর করে আসবে হচ্ছে পজিটিভ আসবে, তাই না? যেহেতু একটা বড় মান থেকে ছোট মান বিয়োগ করতেছি এরকম। আর যদি আমরা এখানে হিসাব নিকাশ করি, তখন ডেল এইচ কি আসবে, ইপি মাইনাস ইআর আসবে, তখন আসবে হচ্ছে এখানে নেগেটিভ একটা ভ্যালু আসবে। আর আমরা কিন্তু মোটামুটি ছোটবেলা থেকে জানি এরকম, যদি ডেল এইচ এর মানটা নেগেটিভ হয়, ওই বিক্রিয়াটাকে তখন কি বলে, তাপ উৎপাদী বিক্রিয়া বলে। কি বলে ভাইয়া? তাপ উৎপাদী বিক্রিয়া বলে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়াটা ইংরেজি টার্মটা আবার কি, এক্সোথার্মিক রিঅ্যাকশন। আর যখন এটা পজিটিভ হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে তাপ হারি বিক্রিয়া, ইংরেজি টার্মটা হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন, তাই তো? তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমাকে শক্তি পর্বত যদি ড্র করতে বলে, তখন তাহলে আমি এইভাবে কিন্তু ড্র করতে পারবো। ব্যাপারটা কি ক্লিয়ার আশা করি? ওকে। আর এখানে আমরা কিন্তু এই এক্সিস গুলো বরাবর পটেনশিয়াল এনার্জি, এদিকে কিন্তু আসলে অগ্রগতি বা প্রোগ্রেস লিখতে পারি, তাই না? আগের পেজে তো লিখেছিলাম, এই জন্য আসলে এখানে একবারই লিখেছি আর কি। তাহলে পটেনশিয়াল এনার্জি আর একে দিলাম হচ্ছে প্রোগ্রেস দিলাম। ব্যাপারটা আশা করি সকলের কাছে ক্লিয়ার। এবার আসো এইগুলো থেকে আসলে ম্যাথ কেমন আসে পরীক্ষায়? অবশ্যই ম্যাথ আসে। তো ম্যাথগুলো কিরকম হয় দেখি একটু। এখানে দেখো ওই এনার্জি হিল যেটা রয়েছে সেটা দিয়ে দিয়েছে, বিভব শক্তি আছে, বিক্রিয়া অগ্রগতি আছে। এখান থেকে যদি আমাকে বলে যে উদ্দীপকের লেখচিত্র থেকে সংশ্লিষ্ট বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি এবং বিক্রিয়ার তাপ নির্ণয় করো, এটা কিন্তু আসলে বোর্ড পরীক্ষায় কিন্তু আসে, তাই না? তাহলে সক্রিয়ণ শক্তি কিভাবে বের করে আমরা কিন্তু সকলে এটা জানি, হ্যাঁ, তবু তো আমরা বের করি। সক্রিয়ণ শক্তিকে কিন্তু কি বলে, ই অফ এ দিয়ে প্রকাশ করে, যেটা মানে কি ই অফ এক্স, ই অফ এক্স মানে এক্সেলেটেড অবস্থার শক্তি মাইনাস ই অফ আর। ই অফ এক্স কত খেয়াল করে দেখো, এই যে চূড়াটা, এই যে চূড়ার যে শক্তি, এটা হচ্ছে ই অফ এক্স, আর
এই যে নিচের যে শক্তিটা এটা হচ্ছে ই অফ আর, এইটা যেটা আছে এটা হলো কি ই অফ পি। তাহলে ই অফ এক্স কত, এই বরাবর 100, এই বরাবর হচ্ছে কত তাহলে 100, আর ই অফ আর কত, ই অফ আরটা হচ্ছে এখানে 20, তাহলে কত হলো এখানে 20। ঠিক আছে, তাহলে এখান থেকে কত আসতেছে 80 কিলোজুল পার মোল, 80 কিলোজুল পার মোল। এবার আমরা যদি এখান থেকে ডেল এইচ বা বিক্রিয়া তাপ যদি বের করি, এই যে বিক্রিয়া তাপ বের করতেছি, বিক্রিয়া তাপ কিভাবে বের করে, ইপি মাইনাস ইআর। ইপি মানে কি উৎপাদের যে বিভব শক্তি সেটা কত 40 মাইনাস তাহলে 20, তাহলে কি করতে হবে এখানে 40 মাইনাস 20 করলে কত আসতেছে 20 কিলোজুল পার মোল, 20 কিলোজুল পার মোল। তাহলে আমাদের কাছে অ্যান্সারগুলো কিন্তু ক্লিয়ার। এবার চলো আরেকটা প্রশ্ন করা যায় কিনা খেয়াল করি, এনে খেয়াল করে দেখো তো। আরেকটা প্রশ্ন বলছে একটি বিক্রিয়ার তাপ রাসায়নিক সমীকরণ হলো নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে নাইট্রাস অক্সাইড তৈরি করছে, এখানে ডেল এইচ এর মান বলে দিয়েছে প্লাস 163.2 কিলোজুল পার মোল। তাহলে এই বিক্রিয়াটা তাহলে কি রকম, তাহলে আমরা কিন্তু বলেছিলাম যেহেতু ডেল এইচ এর মান পজিটিভ, ডেল এইচ এর মান পজিটিভ হলে সেটা কি হয় তাপহারী বিক্রিয়া হয় আর কি বিক্রিয়া হবে তাপহারী। তাহলে এখানে তাহলে আসলে কি বিক্রিয়া, এটা আসলে একটা তাপহারী বিক্রিয়া বা এন্ডোথার্মিক রিঅ্যাকশন আর কি, মানলাম। এবার তাহলে পরের দিকে যাই। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কি বলছে আমাদের কাছে যে স্থির চাপে বিক্রিয়ায় 4.4 গ্রাম নাইট্রাস অক্সাইড উৎপন্ন হলে এনথালপি পরিবর্তন কত, এনথালপিটাই কিন্তু বিক্রিয়া তাপ। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা দেখতেছি কয় মোল 2 মোল নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়েছে, তাই না। তাহলে 2 মোল নাইট্রাস অক্সাইড উৎপন্ন হতে বিক্রিয়া তাপ কত, বিক্রিয়া তাপ কত, বিক্রিয়া তাপ আসলে 163.2 কিলো জুল, তাই তো। আচ্ছা, তাহলে 2 মোল মানে কত আবার, তাই না। তাহলে নাইট্রাস অক্সাইডের ভর কত, নাইট্রোজেনের ভর হচ্ছে কত 14, তাহলে 14 দুগুণে হলো 28, আর অক্সিজেনের ভর হলো কত 16, যোগ করলে তাহলে কত হলো 44 গ্রাম পার মোল। ওকে, তাহলে এখানে তাহলে কি লিখতে পারি 2 দিয়ে মাল্টিপ্লাই করার পরে 88 লিখতে পারি। তাহলে 88 গ্রাম নাইট্রাস অক্সাইড উৎপন্ন হতে বিক্রিয়া তাপ কত বা বিক্রিয়া তাপের পরিবর্তন কত হবে 163.2 কিলোজুল। তাহলে আবার আমাকে বলছে কত আসলে 4.4, তাহলে কত বলছে 4.4 গ্রাম নাইট্রাস অক্সাইড উৎপন্ন হতে উৎপন্ন তাপ তাহলে কত হবে 163.2 ইন্টু 4.4 ডিভাইডেড বাই 88। এটাকে ক্যালকুলেট করলে যে রেজাল্টটা আসবে আশা করি এটাই হচ্ছে আমাদের কাছে এনথালপির পরিবর্তন হবে আর কি এখানে। তাহলে 163.2 ইন্টু 4.4 ডিভাইডেড বাই 88। আচ্ছা, তাহলে 8.6 এত কিলোজুল। সো এটাই হচ্ছে আমাদের কাছে কাঙ্ক্ষিত আনসার। তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে বিক্রিয়া তাপ সক্রিয়ণ শক্তির থেকে কি ধরনের প্রশ্নগুলো হবে। তো আমাদের কাছে সবকিছু আসলে ডান, আশা করি কারো কোনো প্রবলেম নেই। তাহলে এবার চলো একটু রিক্যাপ করি আমরা কি কি পড়লাম আসলে। বিক্রিয়া তাপ পড়লাম, এই এনার্জি হিল যে পর্বতটা যেটা বলতেছি আসলে শক্তি পর্বত যেটা সেটা পড়লাম, সেখান থেকে বিক্রিয়া তাপ ক্লিয়ার, সক্রিয়ণ শক্তি ক্লিয়ার, এবং সেখান থেকে যে সবগুলো সক্রিয় অণু যে উৎপাদে পৌঁছাতে পারবে না এটা কিন্তু একটা ব্যাপার স্যাপার কিন্তু একটা আছে। তাহলে এবার একটু ক্লিয়ার করি আসো তো তোমাদের কাছে যেটা বললাম বিক্রিয়া তাপের মান, এটা কিন্তু কোশ্চেন তোমাদের কাছে আছে, তোমরা জানো অ্যাজ ইউজুয়াল এই প্লেলিস্টের প্রতিটা ভিডিওর শেষে একটা করে প্রশ্ন কিন্তু দেওয়া আছে। তোমরা চাইলে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু কমেন্ট বক্সে আসলে ড্রপ করতে পারো, অথবা পরের লেকচারের মধ্যে গিয়ে তুমি কিন্তু এই প্রশ্নটার উত্তরটা খুঁজলে পাবা আর কি, রাইট। ওকে, তাহলে এবার দেখো তো প্রশ্নটা কি একটু বলে দিয়ে যাই। ডেল এইচ এর মান কি বললাম যেন, এটা পজিটিভ হইতে পারে যেটা আমরা দেখেছি, আবার ডেল এইচ এর মান কি হতে পারে নেগেটিভ হইতে পারে আর কি। বাট কোশ্চেন ইজ ডেল এইচ এর মান কি কখনো শূন্য হতে পারবে কিনা, যদি পারে সেটা কিভাবে পারে সেই এক্সপ্লেনেশনটা তুমি একটু যদি পারো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই ড্রপ করবে আর কি। আদারওয়াইজ দেখা হবে নেক্সট লেকচারে, সেখান থেকে তুমি তোমার কাঙ্ক্ষিত উত্তরটা খুঁজে নিতে পারবে আর কি। ধন্যবাদ তোমাদের সবাইকে।